আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা মোকাবেলা সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত, 7 সমঝোতা ও চুক্তি সই। 55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ চালু, 26শে মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। আল্লামা শফিকে হত্যার অভিযোগ, মামুনুল সহ 36 জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। বিদেশে 2,500 কোটি টাকা পাচার, হাইকোর্টকে জানালো দুদক, প্রতিবেদনে সন্তুষ্ট নয় আদালত। অবকাঠামো, আইসিটি, কৃষি খাতে এগিয়ে বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট, উন্নয়নে বাধা দুর্নীতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: চাঁদের মাটি ও পাথরের নমুনা নিয়ে ফিরে এলো চীনের মহাকাশযান চ্যাং-5। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সব সংকটে সম্ভাবনায় দুই দেশ পরস্পরের সাথে থেকেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের স্থল বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনা বলেছেন, করোনা সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈশ্বিক ও আঞ্চলিক উদ্যোগে দুই দেশ একসাথে কাজ করবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। কোভিড-19 সংক্রমণের বাস্তবতায় বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হল ভার্চুয়াল প্ল্যাটফর্মে। শুরুতে স্বাগত বক্তব্যে নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মুজিব বর্ষো, I convey to you my best wishes on behalf of all Indians. বর্তমান বিশ্ব করোনার মতো একটি কঠিন সংকট মোকাবেলা করছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এ সময় সহযোগিতায় প্রতিবেশী আগে, সবার আগে বাংলাদেশ নীতির কথা আবারও উল্লেখ করেন তিনি। It is a matter of satisfaction that in these difficult times there has been good cooperation between India and Bangladesh, whether it relates to medicines or medical equipment. We have had good cooperation between us in the area of vaccines as well. Our partnership has continuously moved forward. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন 17 ডিসেম্বর। মুজিব বর্ষের আয়োজনে বিভিন্ন সময় যুক্ত হওয়ায় মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। আমরা বন্দী ছিলাম। ভারতের কর্নেল অশোক তারা, তখন তিনি মেজর ছিলেন, তো কর্নেল অশোক তারা এসে এই 17 ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করেন। করোনার মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মোদী সরকারের লড়াইয়ের প্রশংসা করেন বাংলাদেশ সরকার প্রধান। এই সংকট মোকাবেলায় দুই দেশের একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবজাতি কীভাবে অজানা শত্রু মোকাবেলা করে তার পরীক্ষার মুখোমুখি। মহামারীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। বক্তব্যের পর বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। দুই দেশের যৌথ আয়োজনে এই প্রদর্শনীতে দুই জাতির পিতার সংগ্রামের দুর্লভ ছবি সহ দুই দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতিচিত্র স্থান পেয়েছে। এছাড়া অবমুক্ত করা হয় মুজিব বর্ষের স্মারক ডাকটিকিট। আর নীলফামারী, চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে ৫৫ বছর পর আবার চালু হলো এই রেলপথ। প্রাথমিকভাবে এই রেলপথ দিয়ে কেবল পণ্যবাহী ট্রেন চলবে। between Bangladesh and India. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত ও বাংলাদেশের মধ্যে 7টি সমঝোতা ও চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সহ সীমান্ত হত্যা বন্ধে সম্মত হয়েছে ভারত। রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কৃষি সহযোগিতা, আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ, বাণিজ্য মন্ত্রণালয়ের টার্মস অ্যান্ড রেফারেন্স TOR, জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইসামি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। এর বাইরে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামের সাথে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মুক্তিযুদ্ধের স্মারক বিনিময় সহ বেশ কয়েকটি সমঝোতার স্মারকও স্বাক্ষরিত হয়েছে। We had 7 of these MOUs signed. 2 of these are on the subject of developmental cooperation and partnership. বিকেলের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়গুলো তুলে ধরেন। বলেন, কোভিড বাস্তবতায় ভার্চুয়াল বৈঠক হলেও দুদেশের মধ্যে সম্পর্ক অনেক উষ্ণ। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান মিলবে পারস্পরিক সমঝোতায়। আমাদের সব ইস্যুতেই তারা মোটামুটিভাবে অত্যন্ত সহানুভূতিশীল। ভারত বাংলাদেশ উভয় দেশ বিশ্বাস করে যে আমাদের বর্ডারে একটাও লোক, নিরীহ লোক যাতে আপনার এই হত্যার সম্মুখীন না হয়। আবার নতুন করে ভারত সরকার এটা বলেছেন যে দে উড লাইক টু সি তিস্তা সহ অভিন্ন 7 নদীর সীমানা নির্ধারণের বিষয়েও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গার সমস্যার দ্রুত সমাধান চাই এবং এর সমাধান হচ্ছে রিপাট্রিয়েশন টু দেয়ার ওন ল্যান্ড। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবে। এছাড়াও এ বৈঠকে পাট পণ্য রপ্তানি লাইন অব ক্রেডিট যথাযথ রাখার আশ্বাস দিয়েছে ভারত। মুজিবনগর থেকে ভারতে যেতে নতুন সড়ক হবে, উদ্বোধন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। মায়ানমার ভারত আন্তর্জাতিক সড়কে বাংলাদেশকে যুক্ত করার আশ্বাস দিয়েছে ভারত। এই রোডটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আমাদের স্ট্র্যাটেজিক কারণে এটা খুব জরুরি আছে, আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। ভারতবর্ষ বলেছে যে তারা সেইটা ওদের সাথে আলাপ করবে। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আগের চেয়ে বেশ ভালো, প্রয়োজনে তা বিক্রিতে মিলবে ভারতের সহায়তা। ভুটান, নেপাল তাদের পাওয়ার প্রয়োজন হয়, আমরা ওটা বিক্রি করতে চাই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ৫৫ বছর পর শুরু হলো নীলফামারীর চিলাহাটির সাথে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল যোগাযোগ। বেলা 11:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল রুট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আগামী 26শে মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে রেল বিভাগের। নীলফামারী প্রতিনিধির সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেয়া হয় এই রুটে ট্রেন চলাচল। টানা 55 বছর বন্ধ থাকার পর চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে সীমান্তের এপারে ওপারে। 17 ডিসেম্বর উদ্বোধনী দিনের জন্য 30টি MB র্যাক ও ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হয়। এর আগে চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়। নির্মাণ করা হয় VIP গেস্ট হাউস। ট্রেনটি চিলাহাটি স্টেশন ছাড়ার সময় উপস্থিত ছিলেন শত শত উৎফুল্ল মানুষ। দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল সহ এই বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার দাবি এলাকাবাসীর। আমাদের একটা মালবাহী ট্রেন খুলছে, এই নিয়ে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং এর সাথে সাথে স্থলবন্দর যেন প্রধানমন্ত্রী আমাদেরকে দেয়। আকুলভাবে আবেদন করতেছি এরপরে যেন প্যাসেঞ্জার ট্রেনও আমাদের এখানে খুলে। এখানে কাস্টমস ইমিগ্রেশন না থাকলে পরে তাহলে এখানকার মানুষ উঠতেও পারবে না, ওই ঢাকায় উঠবে আর ওই আপনার শিলিগুড়িতে নামবে। দীর্ঘদিনের দাবি ছিল, সেটা আজকে আমাদের চালু হচ্ছে, এটা আমরা খুশি আছি। রেলপথ চালু হয় দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী। আমরা বাণিজ্য বাড়ানোর জন্য চেষ্টা করছি, এই পথ দিয়েই আমরা বাণিজ্য বাড়াতে চাই
এখনও চলছে অবকাঠামো নির্মাণ কাজ। এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে হাইটেক রেল স্টেশন, 2 তলার TXR অফিস কক্ষ, স্টাফদের থাকার 20টি রুম, কাস্টমস অফিস ও একটি ওভারব্রিজ। এছাড়া ইয়ার্ডে যুক্ত হবে আরও 5টি লাইন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক, নাসিরুদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত আমিরের শ্যালক মঈনুদ্দিন। চট্টগ্রামের আদালতে এই নালিশি মামলা করা হয়। অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানির অব্যাহতি সহ 6 দফা দাবিতে 16 সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। তারা মাদ্রাসার সবকটি ফটকে তালা লাগিয়ে দেন এবং ভাঙচুর করেন। ছাত্রদের দাবির প্রেক্ষিতে 17 সেপ্টেম্বর রাতে মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান আহমদ শফী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 18 সেপ্টেম্বর তিনি মারা যান। আল্লামা শফী সাহেবের শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন বাদী হয়ে আজকে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে। আসামি 36 জন। বাদীর অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে পড়লেও শাহ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তার কক্ষে আটকে রাখা হয়। তার কক্ষে আসামিদের ইন্ধনে মামলা ও ভাঙচুর চালানো হয়। মাদ্রাসা মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখা হয় বলে আরজিতে উল্লেখ রয়েছে। আর এটি আটকে রাখার পেছনে বড় ভূমিকা পালন করেন এনামুল হাসান ফারুকী। তিনি হেফাজতের নেতা হিসেবে পরিচিত। যুদ্ধ অপরাধীরা যেভাবে হত্যা করেছে আমাদের বাঙালির উপর, ওইভাবে একটা নতুন একটা হামলার শিকার হয়েছে আমার বক্তব্য প্রতি। ওইটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে 1 মাস সময় দিয়েছে চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দেবের আদালত। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিদেশে পাচার হয়েছে 2,500 কোটি টাকা। এর মধ্যে মাত্র 50 কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত 88টি মামলা হয়েছে 100 জনের বিরুদ্ধে। হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে এই প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করে দুদক সহ 5টি প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট তথ্য দিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। শাকির আরজুর রিপোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে দুদক সহ 5টি রাষ্ট্রীয় সংস্থার বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য প্রতিবেদন উপস্থাপন করে। দুর্নীতি দমন কমিশন হাইকোর্টকে জানায়, বিদেশে অর্থ পাচার করায় এখন পর্যন্ত 100 জনের বিরুদ্ধে 88টি মামলা হয়েছে। শতাধিক ব্যক্তি আর টোটাল টাকার পরিমাণ হবে 2,500 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে, প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে আদালতকে জানিয়েছে, বিদেশি মিশন থেকে রিপোর্ট পেলে সাথে সাথেই তা দাখিল করা হবে। তবে আদালত পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা 28 জন অর্থ পাচারকারীর নামের বিষয়ে জানতে চাইলে নতুন কোনো তথ্য দিতে পারেনি মন্ত্রণালয়। বিদেশে গাড়ি বাড়ি টাকা বেগমপাড়া যাদেরকে বলা হয়, সেগুলি আরও সুনির্দিষ্টভাবে আমরা দেখতে যাচ্ছি এবং যদি আপনাদের সময় লাগে সেটা আপনারা সময় নেন। শুনানির পর আগামী 28 ফেব্রুয়ারি 2021 এটা আবার আদেশের জন্য দিন ধার্য রেখেছে। কানাডায় বেগমপাড়ায় অর্থ পাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে BFIU। ট্রিটি অনুযায়ী ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু একজন আরেকজনকে শেয়ার করতে হলে যে দেশের রিপোর্ট সেই দেশের পারমিশন লাগে। ক্যাসিনো ব্যবসায়ী ইসমাইল চৌধুরীর সম্রাট এবং এনামুল হক আরমানি 232 কোটি 37,53,691 টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে তথ্য দিয়েছে সিআইডি। কানাডায় অর্থ পাচারের বিষয়ে সেদেশে তথ্য চাওয়া হয়েছে বলেও জানানো হয়। এ সময় সুনির্দিষ্ট তথ্য পেতে আরও সময় প্রয়োজন বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। আমরা অন্য বিদেশি এজেন্সির সাথে যোগাযোগ করছি, আমাদের এমবেসির সাথে যোগাযোগ করছি। ওনারা যদি আমাদের যে ইনফরমেশন যদি আমরা যতটুকু জোগাড় করতে পারি আমরা সব অবশ্যই আদালতে জানাবো। শুনানিতে হাইকোর্ট বলেন, সংস্থাগুলির কাজে অগ্রগতি রয়েছে, তবে অন্যান্য দেশেও অর্থ পাচারকারীদের তথ্য দেওয়ার বিষয়টি ভাবতে বলেন। আদালত বলেন, অর্থ পাচারকারীদের বিচারের আওতায় না আনতে পারলেও নামের তালিকা অন্তত দেখতে চান।
গত 22শে নভেম্বর স্বতঃপ্রণোদিত আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চান হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। অবকাঠামো খাত, অনলাইন ভিত্তিক ব্যবসা, কৃষি, জ্বালানি সহ ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়েছে বাংলাদেশ। একথা উল্লেখ করা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে। তবে সরকারি প্রশাসনের অদক্ষতা এবং সামগ্রিক দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। সরকারি বেসরকারি পর্যায়ে আর্থিক প্রতিবেদন নীতিমালার কিছু বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনৈতিক ফোরাম এবার প্রতিযোগিতামূলক রিপোর্টে র্যাঙ্কিং প্রকাশ করেনি। যারা ব্যবসায়ী তারা বলছেন যে হ্যাঁ, তবে 144টি দেশের তথ্য নিয়ে 126টি দেশের রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে সামগ্রিকভাবে এগিয়ে থাকা 37টি দেশের নানা খাত নিয়ে পৃথক পরিসংখ্যান তুলে ধরা হয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এই রিপোর্টের কথা তুলে ধরেন পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জানান, শিক্ষা, আইসিটি, কৃষি, জ্বালানি খাত সহ বেশ কয়েকটি খাতের অগ্রগতি ইতিবাচক। সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে কিনা এটিকে তারা খুবই গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জায়গায় আমাদের যারা ব্যবসায়ী তারা বলছেন যে হ্যাঁ, 57% বলছেন যে সেরকম একটি বিষয় আমাদের রয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধির নিরিখেও কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে আরো বিনিয়োগের প্রয়োজন পড়বে বলে আমরা মনে করি। প্রযুক্তির দিকে যে আমাদের যাতে একটা কর্মবিহীন বা কর্মসংস্থানবিহীন একটা প্রবৃদ্ধি না হয়। অদক্ষতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব সহ কয়েকটি কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উঠে আসে। আগে দুর্নীতি আসতো, অপর্যাপ্ত অবকাঠামো আসতো, কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অদক্ষ সরকারি প্রশাসন বা প্রশাসনিক অদক্ষতা এটি কিন্তু ব্যবসায় প্রতিবন্ধকতার শীর্ষে চলে এসছে। রাজস্ব, স্বাস্থ্য, দক্ষ মানব সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, ব্যবসায়ী বৈচিত্র্য সহ আরও কয়েকটি খাতের দুর্বলতা কাটাতে বেশ কিছু সংস্কারের প্রয়োজন বলে মনে করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। লিকুইডিটি মিসম্যাচ রয়েছে, এগুলো কিন্তু ইনক্লুসিভিটি, যেটি আমরা যে অন্তর্ভুক্তিমূলক যে আর্থিক কাঠামো চাই সেটি করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। মরিশাসের রাজধানী পোর্ট লুয়ে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক বললেন শেখ হাসিনা। আদালতের আদেশে সুন্দরবন মার্কেটে উচ্ছেদ বন্ধ, মামলা চলাকালে অভিযান পরিচালনায় ক্ষোভ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 7,192। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 13,191টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,134 জনের। মোট শনাক্তের সংখ্যা 4,96,975। নতুন 2,239 জন সহ সুস্থ হয়েছে 4,31,590 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 8.60%। করোনায় মৃত্যুর হার 1.45%। মরিশাসের রাজধানী পোর্ট লুয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হোসনা এবং পোর্ট লুইয়ের মেয়র মাহফুজ মুসা সড়কটির নাম ফলক উন্মোচন করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নামকরণ গর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। ভবিষ্যতে এই সম্পর্ক আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী। সরকারি নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি বিভ্রান্তিতে ভোগে বলে অসত্য তথ্য দিয়ে জনগণকেও বিভ্রান্ত করে। সহকর্মীদের সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ
বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের একদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অপরদিকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে জবাব দিতে হবে। এদিকে তথ্য ভবনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বিএনপির তথ্য দেশ জাতির জন্য শুভ নয়। ভাস্কর্য বিরোধিতা করে যারা দেশকে মধ্যযুগে নিতে চায় তাদের রুখে দাঁড়াবার আহ্বান জানান। অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু নিজের বিভ্রান্তি থেকে আপনি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা, সেটি কখনোই দেশ জাতির জন্য শুভ নয়। এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান বন্ধ হলো উচ্চ আদালতের নির্দেশে। মামলা চলাকালীন উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তবে এর আগেই মার্কেটের গা ঘেঁষে গড়ে তোলা দোকানগুলো ভেঙে ফেলা হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এবং বৈধ কাগজ নিয়ে তারা দোকান কিনে ব্যবসা করছিলেন। সিটি কর্পোরেশনের যেসব রাজস্ব বিভাগের কর্মকর্তারা এসে হানিফ সহ টাকা পয়সা নিয়ে গিয়েছে, তারাই আজকে উচ্ছেদ করতে এসছে। না বুঝে দোকান কিনছে, আজকে আমরা পথের ফকির হয়ে যাচ্ছি, কারণ আমাদের সব টাকা এখানে ইনভেস্ট। 659টা দোকান, এদের থেকে প্রত্যেকটা দোকানে 6 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এটাকে স্থায়ী বরাদ্দ দেওয়ার জন্য। এর আগে উচ্ছেদ অভিযান বন্ধের আদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন ব্যবসায়ীরা। হাইকোর্টের আদেশ শুধু আমরা মানতে হবে। শুনানি শেষে 37 দোকান উচ্ছেদ বন্ধে 3 মাসের স্থিতি অবস্থার আদেশ দেন আদালত। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট উচ্ছেদের একটি নোটিশ জারি করা হয়। হাইকোর্টে এই যে নজরে নিয়ে আসার পরেও কেন তারা কার্যক্রম পরিচালনা করতেছিল এ বিষয়ে খুব প্রকাশ করে। অভিযানে গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগার এবং লিফট থেকে শুরু করে খোলা জায়গায় যত্রতত্রে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। গাড়ির পার্কিংয়ে আমাদের স্পেসেস বেশি, আমরা বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন এগুলি বন্ধ করেছি। বাইরের ভিতরে ঢোকার যে স্পেসেসগুলো এগুলো আমরা আগে খালি করছি এবং ভিতরেও কার্যক্রম চলছে। ভিতরের কার্যক্রমগুলো ম্যানুয়ালি করতে হবে। অবৈধ দোকান বরাদ্দের সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। এরকম যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই সিটি কর্পোরেশনের যে যথাযথ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে অভিযান শুরুর পর 34 দোকান উচ্ছেদে 3 মাসের স্থিতি অবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট। মামলা চলা অবস্থায় উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির আইনজীবী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতির চেহারা পাল্টে দেবে। যোগাযোগ সহজ করার পাশাপাশি রাজধানী থেকে মংলা বা পায়রা বন্দর পর্যন্ত বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় সুযোগ করে দেবে এই সেতু। স্বপ্ন থেকে বাস্তব হতে চলা পদ্মা সেতু নিয়ে এমন আশার কথাই বলছেন ব্যবসায়ী নেতাদের পাশাপাশি অর্থনীতিবিদরাও। মেহেদী হাসানের রিপোর্ট। পদ্মা সেতু স্বপ্ন যেন একটু একটু করে বাস্তবের পথে। প্রকল্পের কাজ শেষ হয়েছে 82%-এরও বেশি। ইস্পাতের কাঠামো এরই মধ্যে যুক্ত করেছে দুপারকে। সব মিলিয়ে মূল সেতুর কাজে গিয়েছে 91%। স্বল্পতম সময়ে নির্মাণ শেষ করে সেতু খুলে দেওয়ার অপেক্ষায় দেশবাসী। পরিসংখ্যান ব্যুরোর 2013 সালের অর্থনৈতিক শুমারি বলছে, ওই বছর দেশে মোট 78 লাখ অর্থনৈতিক স্থাপনা ছিল, যার মধ্যে রংপুরে ছিল 10,000, বরিশালে ছিল 3,000। একসময় ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু খুলনা ও রংপুরের চেয়ে পিছিয়ে। দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু পণ্য পরিবহন বা যোগাযোগের সময় ও খরচ দুটোই কমাবে। এ কারণে আশায় বুক বেঁধে আছেন তারা। যারা আমাদের বরিশালের অনেক বড় বড় শিল্পপতি আছে, ইতিপূর্বে আমাদের বরিশালে শিল্প করে নাই, তারা চট্টগ্রাম এবং ঢাকাতে করেছে। তারা অলরেডি বিভিন্ন জায়গা নিয়ে তারা ইন্ডাস্ট্রি তৈরি করতেছে। আমাদের এখানে নিজস্ব প্রোডাক্টের মাল জিনিসগুলো তারা ঢাকা পাঠাতে পারবে এবং সাথে সাথে মংলা বন্দরের কর্মতৎপরতা অনেক বেশি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আপনারা খবর নিয়ে জানছেন যে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান এই পদ্মা সেতুকে কেন্দ্র করে মংলার থেকে শুরু করে গোপালগঞ্জ, মাদারীপুরে
বিভিন্ন জায়গায় তারা জমি জমা কিনছে ইন্ডাস্ট্রি করার জন্য। অর্থনীতিবিদরা বলছেন এ সেতু আসলে কেবল দক্ষিণাঞ্চলকে রাজধানীর সাথে যুক্ত করবে না, গোটা দেশকে এক সুতোয় গাঁথবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি যার সুফল ভোগ করবে দেশের সব মানুষ। হিসাব করা হয়েছিল, সবসময় হিসাব করা হয় একটা প্রকল্প করার সময় 1.5% জাতীয় প্রবৃদ্ধি, জাতীয় আয়ের প্রবৃদ্ধি বাড়বে। আমার বিশ্বাস এটা বেশি হবে হওয়ার কারণ হচ্ছে যে অনেক সত্য এখন দেখা যায় না, অনেক কর্মকাণ্ড নতুনভাবে প্রতিষ্ঠিত হবে, ছোট ছোট হবে, বড়ও হবে, নদীর এই পারে হবে, ওই পারে হবে, দূরে হবে। পাশাপাশি রাজধানীমুখী জনস্রোত ঠেকাতে বিকেন্দ্রীকরণে নজর দেওয়ার পরামর্শ তার। যে কোনো কারণেই হোক এই বিকেন্দ্রায়নটা হচ্ছে না, তাও মানে বিকেন্দ্রায়ন অত্যন্ত জরুরি। এটা সেতুর জন্য না, আগেও যারা আসার তারা এসছে। এখন যদি ওখানে অর্থনীতি চাঙ্গা হয় তাহলে হয়তো অনেকেই আসবে না, কিন্তু তারপরেও এই প্রবণতাটা বাংলাদেশে রয়ে গেছে। সেতুর অর্থনৈতিক সুফল বিনিয়োগের তুলনায় অনেক বেশি হবে, তাই এই সেতুর ব্যয় নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না এই অর্থনীতিবিদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। 2020 সালে মানব জাতির জন্য আতঙ্ক আর দুঃস্বপ্নহীন নাম মহামারী করোনা। চীনের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি হয়ে ওলটপালট করে দেয় গোটা বিশ্বের সব হিসাব নিকাশ। এক বছরে প্রাণহানি 16.5 লাখ ছাড়িয়েছে, সংক্রমিত 7,45,00,000। বিপর্যয়ের মুখে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা সহ স্বাভাবিক জীবনযাত্রা। বিশ্লেষকদের মতে 1930 সালের মহামন্দা কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত অর্থনীতির চিহ্ন রেখে যাচ্ছে 2020 সাল। রিপোর্ট দুলি মল্লিকের। চীন থেকে পুরো বিশ্ব মহামারী করোনার কালো ছায়ায় আচ্ছাদিত হতে থাকে একের পর এক দেশ। পাল্টে যেতে থাকে দৃশ্যপট। কোলাহলপূর্ণ নগরীতে নেমে আসে নিস্তব্ধতা। স্কুল, কলেজ, অফিস, আদালত, শপিং মল সব বন্ধ। পৃথিবীর এমন রূপ ভাবতেও পারেনি কেউ। The mystery virus started here in the city of Wuhan. একটি ভাইরাস চীনের উহান থেকে উৎপত্তি। 2019-এর 31 ডিসেম্বর প্রথম সন্ধান মেলে। ধীরে ধীরে পুরো চীনকে গ্রাস করে নেয় ভাইরাসটি। মৃত 3,000 ও আক্রান্ত 80,000 ছাড়িয়ে যায়। মোকাবেলার একমাত্র পথ লকডাউন কার্যকর করেও ঠেকিয়ে রাখা যায়নি সংক্রমণ। ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। COVID-19 can be characterized as a pandemic. New York is slowly flattening the curve. মহামারীর ভয়াবহতা প্রত্যক্ষ করতে শুরু করে বিশ্বের উন্নত দেশগুলো। প্রথম ধাক্কা ইতালিতে, এরপর ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, একে একে ইউরোপের সবগুলো দেশ, যুক্তরাষ্ট্র, এশিয়া ও ল্যাটিন আমেরিকা পরিণত হয় মৃত্যুপুরীতে। গবেষণা বলছে জানুয়ারি থেকে মে এই 5 মাসে করোনার প্রথম ঢেউয়ে বিশ্বের 2 শতাধিক দেশে মৃত 3,86,000 ও আক্রান্ত 65 লাখে পৌঁছায়। লকডাউন ও চলাচলে করা বিধিনিষেধ আরোপের পর কিছুটা কমতে শুরু করে সংক্রমণ। এখানেই শেষ নয়, কড়াকড়ি তুলে নেওয়ার 1 মাসের মাথায় জুলাই থেকে ফের বাড়তে শুরু করে সংক্রমণ। প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা 1.5 থেকে 2 লাখের বেশি, মৃত্যু কয়েক হাজার। করোনায় বিপর্যয়ে পড়ে গোটা বিশ্বের অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান। জাতিসংঘ জানায় অন্তত 10 বছর থাকবে মহামারীর ক্ষত। 2030 সাল নাগাদ দারিদ্র সীমার নিচে যাবে 20 কোটিরও বেশি মানুষ। IMF বলছে 1930 সালের মহামন্দার পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিশ্ব। ওসিডি জানায় দীর্ঘমেয়াদী ক্ষতি $7 ট্রিলিয়ন। That prospects for 2021 remain clouded by uncertainty. বিশ্ব রাজনীতিতে করোনার উৎপত্তি নিয়ে চলে যুক্তরাষ্ট্র চীনের ব্লেম গেম। চায়না করোনা প্রশ্নবিদ্ধ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা ও উন্নত বিশ্বের সক্ষমতাকে। মানবজাতি প্রত্যক্ষ করে নিঃসঙ্গ মৃত্যুর বেদনা, একই সঙ্গে লড়াই করে বাঁচা ও আত্মের সেবায় জীবন উৎসর্গের মতো বীরত্ব।
2020 সালের শুরু থেকে শেষ মহামারীকে সঙ্গে নিয়ে কাটিয়েছে বিশ্ব। কবে স্বাভাবিক জীবনে ফিরবে মানুষ, এমন প্রশ্ন নিয়ে শুরু হচ্ছে নতুন বছর। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: রাজধানীর উত্তরায় কলেজ ছাত্র জিসান হত্যা মামলা, 9 ছিনতাইকারী গ্রেফতার। আন্দোলন করার অধিকার কৃষকদের রয়েছে, বলছে ভারতের সুপ্রিম কোর্ট। শিখ পুরোহিতের আত্মহত্যা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। রাজধানীর উত্তরার আবদুল্লাপুরে কলেজ ছাত্র জিসান হাবিব হত্যায় জড়িত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার পূর্ব থানায় সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গেল 9 ডিসেম্বর বাসে ওঠার সময় জিসানের মোবাইল ছিনতাই হয়। জিসান বাস থেকে নেমে 2 ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময় তাদের ছুরিকাঘাতে মারা যায় সে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ 2 জনকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যে আরও 7 জনকে গ্রেফতার করা হলো। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের নয়াহাটিতে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নিকলি থেকে সিএনজি অটোরিকশাটি 5 জন যাত্রী নিয়ে ভৈরব আসছিল। কালিকা প্রসাদ ইউনিয়নের নয়াহাটিতে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে পুলিশ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক প্রফেসর কামাল উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ব্যাংকের 16টি জোন ও 366টি শাখায় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী 8টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী যথাক্রমে ভবানীগঞ্জ ও বশিকপুর বাজার লক্ষ্মীপুর, পয়ালজোশ ও বলাখাল বাজার চাঁদপুর, ইকরি বাজার পিরোজপুর, বাসুদেব বাজার ব্রাহ্মণবাড়িয়া, মান্নাননগর বাজার নোয়াখালী ও ভোজপুর মৌলভীবাজারে আউটলেট উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার 2 বছর পেরিয়ে 3য় বর্ষে পদার্পণ করল দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস eValley.com লিমিটেড। বুধবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করে প্রতিষ্ঠানটি। আয়োজনের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। করোনা পরিস্থিতিতে বড় আয়োজনের পরিবর্তে নিজস্ব কর্মী এবং সীমিত সংখ্যক গ্রাহক ও বিক্রেতা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া দেশের ই-কমার্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা মোকাবেলা সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত, 7 সমঝোতা ও চুক্তি সই। 55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ চালু, 26শে মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। আল্লামা শফিকে হত্যার অভিযোগ, মামুনুল সহ 36 জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। বিদেশে 2,500 কোটি টাকা পাচার, হাইকোর্টকে জানালো দুদক, প্রতিবেদনে সন্তুষ্ট নয় আদালত।
অবকাঠামো, আইসিটি, কৃষি খাতে এগিয়ে বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট, উন্নয়নে বাধা দুর্নীতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।